নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য দ্বিতীয় পর্ব। তো চলুন দ্বিতীয় পর্ব শোনা যাক। এই জায়গাটায় সকাল হয় না, সকাল আসে। অনেক শিশির ঝরানো ঘাসে ভেজা পাহাড়ি পথ মারিয়ে, অনেক শঙ্খিনী নদী পেরিয়ে, সোনা গলানো পোশাক পরে সকাল আসে এখানে। কম্বলের নিচে শুয়ে আমার ঘরের টালির ছাদের ফাঁকে ফাঁকে আলোর আভাস দেখা যায়। চতুর্দিক থেকে পাখি ডেকে ওঠে। বাড়ির পেছনের পিটিশ ঝোপে ভরা টারে তিতিরের আড্ডা। ঝগড়াটে তিতিরগুলো গলা সবচেয়ে আগে শোনা যায়। তারপর তারপর টিয়া, ঘুঘু, বুলবুলি, টুনটুনি, মৌটুসি, আরো কত রকম পাখি এসে পেয়ারা গাছে, আতা গাছে, ফলসা গাছে, চেরি গাছে, এমনকি বাবুর্চিখানার পাশের যে কারি পাতা গাছ আছে বসে ঝাপাঝাপি করে। সে প্রচন্ড সুস্থ ও আনন্দিত প্রাণ তরঙ্গের মধ্যে দিক বিদিকে শিহরিত ও আলোকিত শব্দ লহরীর মধ্যে এই অসুস্থ আমি চোখ মেলি। শাল গায়ে দিয়ে বেরিয়ে এসে রোদে দাঁড়াই। ম্যাকলাঙ্কিগঞ্জের প্রতিটা সকাল আমার জন্য যেন কি এক আনন্দের পসরা সাজিয়ে আনে। প্রতিদিন এই ভোরের আলোয় দাঁড়িয়ে পূবের ও পশ্চিমের পাহাড়ের রোয়া রোয়া সবুজের দিকে তাকিয়ে আমি বারে বারে নিজেকে ভুলে যাই। রোজ প্রাতকৃত্য সেরে এসে পেয়ারাতলায় বেতের চেয়ারে বসি। মালি ওইখানে চা এনে দেয়। রোদে পিঠ দিয়ে বসে থাকি। রোদটা একটু চড়লে, গ্রীবায় রোদ পড়লে আরামে চোখ বুজে আসে। তখন ইচ্ছে করে আর একবার ঘুমাই। মালির সঙ্গে ঘুরে ঘুরে গাছগাছালি তদারকি করি। বাড়ির সবুজ হাতার মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হয় পৃথিবীতে এই একমাত্র জায়গা। এই গাছগুলি, এই পুরনো খসে পড়ার টালির ছাদের ভাড়া বাড়ি, এই পাখিদের জমিদারি, এইটুকু একান্ত করে আমার ক্ষণকালের একার। এছাড়া আমার জীবনে নিজের বলতে কিছুই নেই, না কোনো জিনিস আর না কোনো জন। আম গাছগুলোর তলায় একটা দোলনা টাঙানো আছে। কখনো কখনো সেখানে গিয়ে বসি একা একা। এই দোলনায় যে বা যারা এসে বসলে আমি ভীষণ খুশি হতাম। তারা কেউ আসেনি এখানে, হয়তো আসবেও না। তাদের ভালো লাগে না জঙ্গল, ভালো লাগে না এই জঙ্গলি পরিবেশ, আরো বেশি করে ভালো লাগে না হয়তো আমার সঙ্গ। দোলনায় বসে হল্যান্ড সাহেবের কাছ থেকে চেয়ে আনা বাসি খবরের কাগজ পড়ছি। এমন সময় কুলতলার দিক থেকে কাদের যেন একটা গরু ঢুকলো হাতার মধ্যে। ওইদিকে মালু বেগুন আর টমাটো লাগিয়েছিল। মালুকে ডাকতেই মালু দৌড়ে গিয়ে তাড়িয়ে দিল গরুটাকে। গরুটা কাটা তারের বেড়া পেরোনোর প্রায় সঙ্গে সঙ্গে তারের পাশে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চিরুনি ও তেল পড়েনি বহু বছর, প্রায় পরনে ছেঁড়া জামা, কোনো প্রমাণ সাইজের ফুল প্যান্ট গুটিয়ে পড়েছে। সমস্ত চেহারার মধ্যে এমন একটা রুক্ষতা যে কি বলবো। মালুকে শুধলাম, এই ছেলেটিকে? মালু বলল, লাবু বাবু। লাবু বাবুকে? লাবু বাবু ডাবু বাবুর ভাই। মালুর উত্তরে কিছুই পরিষ্কার হলো না। বললাম, ডাকো তো লাবু বাবুকে। প্রথমে লাবু বাবু আসতেই চাইল না। শেষকালে যখন এসে আমার সামনে দাঁড়ালো তখন দেখলাম তার দু চোখে ভয়ের ছায়া। বয়স 10-11 হবে। হাতে গরু তাড়াবার ছোট্ট একটি লাঠি, নিচের ঠোঁটটি ফেটে দু ফাঁক হয়ে গেছে, রক্তাক্ত দেখাচ্ছে ঠোঁটটা। চোখ দুটো কাটা কাটা। সমস্ত শরীর এখানে প্রচন্ড শীতে শীতার্ত। শুধলাম, তোমার নাম কি? লাবু। কোথায় থাকো? ওই ওইখানে, ওই কর্নেল সাহেবের বাড়ির পাশে।
বাড়িতে কে কে আছেন? মা আর দাদা। বাবা নেই? না, বাবা অনেকদিন আগে মারা গেছেন। লাবু ভাঙা ভাঙা বাংলা বলছিল। বাংলা শুনে মনে হয় যে ও বাঙালি নয়। লাবু বলল, ওর ভার গরু চড়ানো। গরমের সময় মহুয়াও কুড়োয়। ওদের অনেক জমি আছে, নিজেরা নাঙল দেয়, নিজেরাই গরু দোয়ায়, চাষ করে। লাবুর দাদা ডাবু খিলাড়ির স্কুলে পড়ে। লাবু চুরি করে একদিন আচার খেয়েছিল, তাই তার দাদা তাকে শান বাঁধানো বারান্দায় আচার দেওয়াতে তার ঠোঁট কেটে যায়। ঠান্ডায় তার ঠোঁটখানির অমন বিভৎস অবস্থা। লাবুকে শুধলাম, তা তুমি আসছিলে না কেন, তোমাকে যখন ডাকছিলাম? লাবু স্বীকারোক্তি করল, গড়ি ঢুকেছে বলে আমি যদি মারধর করি সেই ভয়ে ও আসতে চাইছিল না। গরুগুলো ধরে খোয়ারে দিলেও বিপদ হতো। লাবুকে বিস্কুট খাওয়ালাম। বললাম, তুমি কি কি খেতে ভালোবাসো? ও বলো, কিচ্ছু না। তারপর অনেক পিড়াপিড়ি করাতে বলল, ছোলার ডাল আর রসগোল্লা। আমি হেসে বললাম, আচ্ছা, তোমাকে আমি ছোলার ডাল আর রসগোল্লা খাওয়াবো। লাবুকে বললাম, আমি তোমার দাদার মতো, যখন ইচ্ছে করে চলে এসো, তোমার সঙ্গে গল্প করব। আমাকে ভয় পেও না, বুঝলে? লাবুর কথাটা বিশ্বাস হলো না। দুই ছেঁড়া পকেটে দুই হাত গলিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে তারপর বলল, আসি কেমন? লাবু চলে যাওয়ার পর দুখন মাহাতো কঙ্কা বস্তি থেকে মাটির হাড়িতে দুধ নিয়ে এলো। কার্নি মেম সাহেবের লোক কালো টিনের বাক্স মাথায় করে পাউরুটি আর খাস্তা বিস্কুট দিয়ে গেল। কসাই হানিফ, সবজিওয়ালা রহমান এলো। রহমান পাকদণ্ডী পথে 11 মাইল পায়ে হেঁটে প্রতি সোমবার সসের হাটে যায়। সেখান থেকে সবজি কিনে বাকে করে ম্যাকলাঙ্কিগঞ্জের বাড়ি বাড়ি সবজি বিক্রি করে। ম্যাকলাঙ্কি তো হাট বসে শুক্রবারে হ্যাসালংয়ে। হ্যাসালং, লাপড়া এবং কঙ্কা, এই 3টি বস্তি নিয়ে ম্যাকলাঙ্কিগঞ্জ। আমি যে অঞ্চলে বাড়ি ভাড়া নিয়েছি সে অঞ্চলের নাম কঙ্কা। স্টেশন, বেশিরভাগ দোকানপাট যেখানে, সেদিকটার নাম লাটরা। আর খিলাড়ির দিকের রাস্তা গায়ের নাম হেসালং। হেসালংয়ের বস্তির দিকটা ফাঁকা জঙ্গল, ওদিকে গভীর নয়। লাপলার দিকে তো জঙ্গল নেই বললেই চলে। জঙ্গলের মধ্য দিয়ে লাল মাটি ও পাথর ভরা যে অসমান পাতটা চামার দিয়ে চলে গেছে, সেই রাস্তার দুই পাশে লাল টালির ছাদওয়ালা সব বাংলো। এই বাড়িতে আসতে সেই কাঁচা রাস্তা ছেড়ে আরো ভেতরে ঢুকতে হয়। চতুর্দিকে শাল সেগুনের জঙ্গল আর পিটিশ এবং নানা রকম জংলি ফুল। এখানে এখন একরকম জংলি হলুদ ফুল হয়, সানফ্লাওয়ারের মতো। বাড়ির পেছন দিকটা সেই ফুলে ছেয়ে গেছে। হাজার হাজার ফুল পাকদণ্ডী পথটার দুই পাশে ভরে আছে। চোখ চাইলে চোখে হলুদ নেশা ধরে। পৃথিবীতে এখনো যে এমন জায়গা আছে যেখানে স্টেশনে নেমে নিজের মাল হাতে করে যার যার বাড়ি হেঁটে আসতে হয়, সে 6 মাইলই হোক কি 4 মাইলই হোক, তা ভাবা যায় না। এখানে ভাড়ার জন্যে কোনো ট্যাক্সি, রিক্সা, গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়িও নেই। লালি পেয়ারাতলায় বেতের চেয়ার টেবিল পেতে নাস্তা লাগিয়ে দিয়েছিল। নাস্তা শেষ করে বাড়ির পেছনটা ঘুরে দেখছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাগানো হয়েছে এদিকে, আদাও আছে। কুয়োতলার পাশে পামে পুদিনার ঝাড় লেগেছে। ধান লাগাতে দেরি হয়ে গিয়েছিল নিচু জমিতে, তাই ধান ভালো হয়নি এবার। বৃষ্টিও এবারে খুব কম হয়েছে। কুয়োতলার পাশ দিয়ে পাহাড়ি নালাটা গেছে একে বেঁকে। বাড়ির এই সীমানা, বাড়ির 3 পাশ দিয়ে নালাটা ঘুরে গেছে। আজ থেকে 10 বছর আগে এই নালা দিয়ে প্রতি রাতে
বড় বাঘ যাওয়া আসা করত। এখনো হায়না যায়। গরমের দিনে মহুয়ালবি একলা ভালুক, আর চুপি চুপি আসে লুমড়িরা। পা টিপে টিপে আসে, পা টিপে টিপে শুকনো পাতা মচমচিয়ে পালিয়ে যায়। রাতে শুয়ে শুয়ে তাদের আসা যাওয়ার শব্দ শুনি। কখনো কখনো নেকড়ে বাঘ আসে মুরগি ও ছাগল ধরতে। দেহাতিরা বলে রাতের বেলা এই নালা দিয়ে ভূতেরাও যাওয়া আসা করে, নানা রকম ভূত। মাঝে লালির অসুখ করেছিল। একটি ছেলেকে পেয়েছিলাম রান্না করার জন্য। তাকে শুতে বলা হয়েছিল রান্নাঘরে, শীতের রাতে উনুনের গরমে আরামে শোবে বলে। প্রথম দিন কাজ করলো, তারপর প্রথম রাত পোয়ালে দেখি সে আর ওঠেই না। সকাল 8টা বাজলো, চা দেওয়ার নামও নেই। দরজা ধাক্কিয়ে তাকে জাগাতেই সে কাঁদতে কাঁদতে আরম্ভ করলো, বলল, আমাকে এক্ষুনি ছুটি দিন বাবু, আমি এই জঙ্গলে কাজ করতে পারবো না। কি হয়েছে শুধুতে সে বলল, সারা রাত ভূতেরা এই নালায় ধমর ধামর করে শুকনো পাতা নেচেছে, নানা রকম আওয়াজ করেছে। 100 টাকা মাইনে দিলে এখন এই চাকরি করবো না। অতএব তাকে তক্ষুনি ছুটি দিতে হয়েছিল। কুয়োর পাশে পাশে অনেকগুলো জংলি জাম এবং আমলকি গাছ গজিয়েছে। একদল টিয়া এসে তাতে ঝাপাঝাপি করছে। আমলকির ডালে বসা টিয়ার ঝাঁকের দিকে তাকিয়ে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় মালু বলল, বাবু খত আয়া। মালু পোস্ট অফিসে গিয়েছিল খত আনতে। এখানে ডাক পিয়নও নেই। সকাল 11টা যখন গাড়ি আসে আপ ডাউনে, তখন প্রত্যেককে যেতে হয় পোস্ট অফিসে। পোস্টমাস্টার একে একে নাম পড়ে যান, যে যা চিঠি নিয়ে বাড়ি ফেরে। এখানে হাট এবং পোস্ট অফিস হচ্ছে ক্লাবের মতো, সকলের দেখা হওয়ার জায়গা। খামের চিঠি হাতের লেখাটা দেখে অবাক হলাম। অবাক নয়, বলা উচিত উত্তেজিত হলাম। এ চিঠি এমন একজন লিখেছে যার কাছ থেকে চিঠি এলে আমার স্বাভাবিক কারণে উত্তেজিত হবার কথা। চেয়ারে বসে চিঠিটা খুললাম। ছুটি লিখেছে রাঁচি থেকে। রাঁচি 10-11-72। সুকুদা, আপনি নিশ্চয়ই আমার চিঠি পেয়ে অবাক হয়ে যাবেন, কিন্তু অবাক হওয়ার কিছু আছে বলে আমি তো তা জানি না। বহুদিন হলো আপনার কোনো চিঠি পাইনি। কিছুদিন আগে কলকাতায় গেছিলাম, অনেকদিন আপনাকে দেখিনি, তাই খুব দেখতে ইচ্ছে হয় সমস্ত ঝুঁকি নিয়েই আপনাদের কেয়াতলার বাড়িতে গিয়েছিলাম। বৌদি ছিল না, অবশ্য না দেখা হয়ে ভালোই হয়েছে। দেখা হলে খুবই এম্বারাসড ফিল করতাম। যে দোষে আমি দোষী নই, দোষী ছিলাম না কোনোদিনও, সেই দোষের জন্যে মনে মনে উনি আমাকে অনেক শাস্তি দিয়েছে। অবশ্য একথাও জানি যে সেই শাস্তির বোঝা বইতে হয়েছে আপনাকে, কখনো প্রতিবাদের সঙ্গে, কখনো বিনা প্রতিবাদে। এমন অসুখ কি করে বাঁধিয়েছিলেন জানি না। ভগবানের দয়ায় আপনার কোনো কিছুর অভাব ছিল না। নিজেকে সুখী করার সমস্ত রকম উপাদান আপনার মধ্যে ছিল। একজন পুরুষ মানুষ জীবনে যা চাইতে পারে তার সবকিছুই আপনি পেয়েছিলেন, অথচ তবু সব জেনে শুনে আপনি এমন নিজেকে নির্দয়ভাবে নিপীড়নের পথ বেছে নিলেন। কার ওপর অভিমানে আপনি এমন করে নিজের প্রতি অযত্ন করে এই অসুখ বাঁধালেন? আপনার সঙ্গে দেখা হলে খুব ঝগড়া করব। আপনাদের বাড়িতে শুনলাম আপনি আরো 6 মাস এখানে থাকবেন। আপনার উপর কতখানি রাগ করে আছি তা আমার সঙ্গে দেখা হলে বুঝবেন। আপনি রাঁচি হয়ে গেলেন, অথচ আমাকে একটা খবর পর্যন্ত দিলেন না। ওখানে এত দিন হলো আছেন, রাঁচি থেকে মাত্র 35 মাইল পথ, অথচ আমাকে ওখান থেকে জানালেন না যাতে একদিন আপনার সঙ্গে দেখা করে আসতে পারি। আপনি নিজেকে কি ভাবেন জানি না, আপনি আমাকে কি ভাবেন তাও জানি না। আপনাকে কি আজ মনে করিয়ে দিতে হবে যে আপনার অশান্তি যাতে না বাড়ে, আপনি যাতে বেশি করে দুঃখ না পান, শুধু সেই জন্যই কলকাতার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সব ছেড়ে
একজন সদ্য MA পাশ করা অল্প বয়সী অবিবাহিতা মেয়ে একা এখানে চলে এসেছিল। একসময় আপনি আমাকে একদিন না দেখতে পেলে পাগলের মতো করতেন, অথচ আমাকে শুধু একবার চোখের দেখা দেখার জন্যে আপনাকে যে কষ্ট ও অনেক সময় অপমানও সহ্য করতে হতো তার কেউ না জানুক আমি জানতাম। সে কষ্ট আমার পক্ষে অসহ্য ছিল। আমার প্রতি আপনার এক অদ্ভুত আচ্ছন্ন, আবেগময় এবং মাঝে মাঝে এখন মনে হয় হয়তো অন্তঃশ্বাস শূন্য ভালোবাসার দাম দিতে গিয়ে আমার সমস্ত শখের জীবনটাই প্রায় দিতে বসেছি। অথচ আপনি এমন নিষ্ঠুর যে আমার এত কাছে থেকেও আজ আমাকে একবার দেখতেও ইচ্ছে করলো না আপনার, একবার দেখা দিতেও না। আপনি বলতেন মেয়েরা ভালোবাসার কিছু বোঝে না, এমন ভাব করতেন যেন পৃথিবীতে কাউকে ভালোবাসার মানে কি তা একমাত্র আপনিই বুঝতেন। অন্য পুরুষদের কথা জানি না, কিন্তু আপনাকে দেখে যদি ছেলেদের ভালোবাসার সংজ্ঞা স্থির করতে হয় তবে তা সমস্ত পুরুষ জাতির পক্ষে বড় কলঙ্কের হবে। রাঁচির রাতু বাস স্ট্যান্ডে আমি খোঁজ নিয়েছি। বিকেলে মেকলাঙ্কিগঞ্জের বাস ছাড়ে এখান থেকে, সন্ধ্যের পর সেখানে পৌঁছই। আপনার বাড়ি আমি চিনি না, শুনেছি খুব জঙ্গলি জায়গা। এই পর্যন্ত অনেক কিছু একা একা খুঁজে নিয়েছি, চিনে নিয়েছি, তাই চিনে নিতে পারবো না এমন ভয় নেই। একদিন লক্ষ লোকের মাঝ থেকে আপনাকে চিনতে যখন ভুল হয়নি, আজ অন্ধকার জঙ্গলে আপনার বাড়ি চিনতেও কষ্ট হবে না আশা করি। আপনি কেমন আছেন? এখনো কতখানি অসুস্থ জানতে ভীষণ ইচ্ছে করে। এখনো কি সত্যি অসুস্থ আছেন? আমি আগামী শনিবার আপনার ওখানে যাচ্ছি। শনিবার রাত ও রবিবার আপনার ওখানে থেকে সোমবার ভোরের বাসে রাঁচি ফিরে আসব। আমাকে আটকে রাখার চেষ্টা করবেন না, আবার সময়ের আগে যেন তাড়িয়েও দেবেন না। আপনাকে বহুদিন বলেছি যা দিতে পারি সেটুকু দেওয়ার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করে যা দিতে পারি না তা না দেওয়ার বেদনাকে আর তীব্র করবেন না। আশা করি আপনি আমাকে বুঝবেন। আপনার চোখে আমি কি এবং কতখানি শুধু এই কথা আপনি বারবার জানিয়েছেন। আপনি কোনোদিন সত্যিকারের আমার চোখে আপনি কি এবং কতখানি তা বোঝেননি এবং বুঝতেও চাননি। আপনার হয়তো অনেক আছে, অনেক কে আছে, কিন্তু আমার আপনি ছাড়া আর কেউ নেই এত বড় পৃথিবীতে। আপনার মতো করে এই অল্প বয়সের জীবনে আমাকে কেউ ভালোবাসেনি, অমন করে কেউ ভালোবাসতে জানে না। আমার জীবন থেকে আপনি কিছুদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন, স্বল্প দিনের জন্য। যা সামান্যই থাকে সেই অসামান্যটুকু হারানোর দুঃখ যে কি তা আমার মতো করে আর কেউ জানেনি। সোমবারে আমি ক্যাজুয়ালি লিভ নেব, ধীরে সুস্থে রাঁচি ফিরলেই হবে। আমি আসছি এ খবর শুনে আপনার শরীর নিশ্চয় বেশি অসুস্থ হবে না। অসুস্থ হলে আমার কিছু করার নেই। আপনি বরাবরই স্বার্থপর। নিজের সুখের জন্যে চিরদিন আপনি অন্যকে দুঃখী করেছেন, অথচ কোনোদিন অন্য কারো দুঃখের খোঁজ রাখেননি। আমি জানি আপনি নিশ্চয়ই এখন ভালো আছেন। আপনাকে ভালো থাকতেই হবে। আমি যতদিন বেঁচে থাকব, যতদিন আমার নিঃশ্বাস পড়বে, ততদিন আপনার কোনো ক্ষতি হতে দেব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার ক্ষতি করে। এটি আপনার অনাদরের ভুলে যাওয়া ছুটি। চিঠিটা পড়া শেষ করে ভাঁজ করে রাখলাম। বারবার পড়লাম। চোখের কণা দুটো কেন যেন ভিজে এলো, বোধহয় অসুস্থ শরীরের জন্য। এই শরীর এই আবেগ সহ্য করার ক্ষমতা রাখে না। এরকম কি হয়? যেদিন আমি একজনকে ভীষণভাবে চেয়েছিলাম, তার শরীর, তার মন, তার সব কিছু, তার সমস্ত, সেদিন সে লজ্জা ভরে নুইয়েছিল। ভালো লাগায় লজ্জাবতী লতার মতো কেঁপেছিল শুধু। আমার বেহিসাবি পৌরুষের কোনো দানি গ্রহণ করার জন্য সে প্রস্তুত ছিল না। সবসময় সে ভয়ে মরত। এই বুঝি অন্যায় করে ফেলল নিজের কাছে, নিজের বিবেকের কাছে।
নিজের পরিবারের মর্যাদার কাছে, রমার কাছে। পাছে সে কাউকে ঠকায়। অনুক্ষণ সেই আশায় সে চুপ করে থাকতো। মুখে বলতো না না না, চোখে বলতো না না না। আমার সমস্ত উদ্দাম অবুঝ আবেগের উত্তরে তখন সব সময় সে নিজেকে নিজের সংস্কারের মধ্যে লুকিয়ে রাখত। সামাজিক অনুশাসনের বোরখা পরে দূর থেকে সে চোখের ঘুলঘুলি দিয়ে আমাকে দেখত, আমার সত্যিকারের রূপ জানতে চাইত। আমার সমস্ত চাওয়া শুধু তার শরীরকে পাওয়ার মধ্যে কেন্দ্রীভূত। না, তার চেয়েও বড় কোনো চাওয়া এই পৃথিবীতে আছে, যে চাওয়ায় শুকিয়ে যাওয়া মনও পুষ্পিত হয়ে ওঠে। তাও সমস্ত অন্তর দিয়ে বুঝতে চাইতো। এতদিন পরে, এত বছর পরে আজ বুঝি আমার ছুটি, আমার অনেক দিনের ছুটি আমার মতো করেই বুঝেছে যে জীবনে কেউ কাউকে ঠকাতে পারে না, কেউ কাউকে কিছু দিতেও পারে না। যা পাবার, যা দেবার, তা একমাত্র নিজেকে পেয়ে ও দিয়ে ধন্য বা অধন্য হতে হয়। সে আনন্দ বা দুঃখ শুধু তারই, তার একার। সেই ন্যায় বা অন্যায়ের পাওনা এবং প্রায়শ্চিত্ত শুধু তারই। তা যদি নাই হবে, তবে আজ ছুটি কেন এমন করে চিঠি লেখে? যে মুহূর্তে আমার সমস্ত মনকে নিঃশেষে এই পৃথিবী থেকে ছুটি দিতে চায়, যে মুহূর্তে আমার সমস্ত মন নিজেকে নিঃশেষ এই পৃথিবী থেকে ছুটি দিতে চায়, যেই মুহূর্তে বেঁচে থাকার মতো কোনো রকম অনুপ্রেরণাই আর আমার অবশিষ্ট নেই, ঠিক সেই মুহূর্তে কেন সে এমন করে আগল খুলে চিঠি লেখে? কোনো আশ্চর্য শক্তিতে ও কি বুঝতে পেরেছে এখন আমার মনে কি হয়? আমার মন যে চিরদিনের মতো আজ ছুটি চায় সকলের কাছ থেকে, এমনকি ছুটির কাছ থেকেও। তা কি ও বুঝতে পেরেছে?